নদীর এই পাশটাতেও কলা গাছ দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ, কিন্তু জাস্ট একটু সামনে গেলে ওই যে রেল সেতুটা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে হচ্ছে ভারত। বেশি ভালো না, খুব অভাব। চরটি চারদিকেই নদী, নদী দিয়ে ঘেরা। নৌকা করে নদী পার হয়ে মোগলহাট যেতে হয় এবং মোগলহাট থেকে লালমনিরহাট। আমরা ওই পারে ছিলাম, বিরাট একটা গ্রাম ছিল, 3টে গ্রাম ভাঙছে। আমার মাসিয়া গ্রামটা ছিল খুব বড়, ওই পারে আছে 40-50 ঘর, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নদী ভাঙন কবলিত এই চরের মানুষের জীবন সংগ্রাম এবং তাদের বেঁচে থাকা দেখতে আজকে আমি চরে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ভারত বাংলাদেশের একটি সীমান্তবর্তী চরের গ্রাম ফলিমারিতে। সীমান্তবর্তী বা বর্ডার গ্রাম অনেক ঘুরেছি, যেখানে দেখেছি বর্ডার গ্রামের মানুষের জীবন। আজ এসেছি সীমান্তবর্তী একটি চরে। এইখানে চরের মানুষের জীবন এবং তাদের বেঁচে থাকার যে লড়াই, সেটাই আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফলিমারি চর বাংলাদেশ ভারত সীমান্ত জেলা লালমনিরহাটে অবস্থিত। এই চরে যাওয়ার জন্যে আমি লালমনিরহাট থেকে একটি অটোতে করে মোগলহাট স্থলবন্দরের দিকে যাচ্ছি। ধরলা নদীর বুকে চিরতরে হারিয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, উপরের আই বাটনে দেওয়া থাকবে, আগ্রহী হলে আপনারা দেখে নিতে পারেন। মোগলহাট স্থলবন্দর যখন পৌঁছালাম তখন প্রায় 12টা বাজে। মোগলহাট স্থলবন্দর, রেল লাইন, গ্রাম সবকিছু দেখা শেষ করে এবার যাচ্ছি ফলিমারির চরে। ট্রলার নৌকা বা স্পিডবোট ছাড়া এই চরে যাওয়ার বিকল্প কোনো উপায় নেই। মোগলহাট স্থলবন্দর ঘাটে একটি স্পিডবোট বাঁধা আছে দেখে সেখানে গিয়ে কথা বললাম। ফলিমারির চরে যাওয়া আসা এবং কিছুক্ষণ থাকা, আর এজন্য স্পিডবোট চালককে দিতে হবে 800 টাকা। শুরু হলো আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে ফলিমারি চরে যাওয়া। ধরলা নদী পার হয়ে আমরা যাচ্ছি এখন ওপারের চরে। সীমান্ত গ্রাম তো অনেক দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো সীমান্ত চর। দেখতে কাছেই মনে হচ্ছে, তবে ওর সাথে কথা বললাম, ও বললো যে না এত কাছে না, আসলে দূরে। তো দেখা যাক কতটা দূরে। আমিও দেখতে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে এখন যাই সীমান্তবর্তী চর ফলিমারি চরে। ধরলা নদীর যে শাখা দিয়ে যাচ্ছি, 40-45 বছর আগে নদীর এই শাখাটি ছিল না। স্থানীয়রা নদীর এই শাখাটিকে বলছে নতুন ধরলা। ফলিমারি চরের অপর প্রান্তে রয়েছে পুরনো ধরলা। আমরা সেদিকেও যাব এবং আপনাদের দেখাবো। ভাঙা গড়ার খেলায় মত্ত ধরলা নদী, এক পাশ ভাঙছে অন্য পাশ করছে। যেতে যেতে চোখে পড়ছে নতুন জেগে ওঠা চর। এসব চর শুকনো মৌসুমে জেগে ওঠে, আবার বর্ষা মৌসুমে ডুবে যায়। তাই এইসব চরে স্থায়ীভাবে কিছুই করা যায় না। ওইটা কি ফলিমারি চর? স্পিডবোটে বসেই দেখতে পাচ্ছি চরের উপর গড়ে ওঠা বসতিগুলো। ফলিমারি চরের আগে বিস্তীর্ণ আরেকটি চর জেগেছে। চরের উপর সামান্য কিছু গাছপালার দেখা মিললেও এখনো এই চরে বসতি গড়ে ওঠেনি। প্রায় 20-25 মিনিট স্পিডবোট চড়ে পৌঁছে গেলাম ফলিমারি চরে। দেখুন চরের পার কেমন ভাঙন প্রবণ। প্রতিদিনই হয়তো এর পার কিছুটা করে ভাঙে। চরে নামার জন্য নির্দিষ্ট কোনো জেটি নেই। চরের ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হয়েছে। এখানেই আমাদের স্পিডবোট নোঙর করলো। চরে পা দিয়ে আগে ভালোভাবে চারপাশটা দেখে নিলাম। নতুন জেগে ওঠা চরে যাতায়াতের জন্য বাঁশ দিয়ে তৈরি সাঁকো আছে। ধরলা নদীর শীর্ণ ধারায় মনের আনন্দে হাঁস সাঁতার কাটছে। এসেছে অল্প সময়ের জন্য, তাই যত দ্রুত পারি দেখে নিচ্ছি। ফলিমারি একটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর। মোগলহাট থেকে নদী পার হয়ে এপারে আসলেই হচ্ছে ফলিমারি চর। আমরা যেদিক দিয়ে এসেছি নদী দিয়ে উঠলাম সেই পাশটা বাংলাদেশ, আর তার
পেছনে হচ্ছে ভারত। নদীমাতৃক দেশ এই বাংলাদেশ। নদী তীরবর্তী মানুষের জীবনের ট্র্যাজেডি হচ্ছে নদী ভাঙন। এই নদীর বুকে প্রায় জেগে ওঠে নতুন চর, জাগে নতুন আশা, নতুন স্বপ্ন। মানুষ নতুন করে ঘর বাঁধে, ফসল ফলে, নতুন জীবন শুরু করে। এই চরের মানুষের জীবন কিন্তু অন্যান্য গ্রামের মানুষের জীবন থেকে অনেকটাই আলাদা। তারা এখানে বেঁচে থাকে নদীর সাথে যুদ্ধ করে। এই চরে অনেক মানুষের বসতি রয়েছে। চরের এক পাশে ক্ষেত আর এই পাশটাতে হচ্ছে গ্রাম। আমাদের স্পিডবোটের চালক কাজল আর তার সঙ্গী পারভেজের পিছু নিলাম পুরো ফলিমারি চরটা ঘুরে দেখার জন্যে। ও এটা আশ্রয় না? বন্যার সময় সবগুলো চলে যায়, আশ্রয় নেই। এই চরে দেখতে পাচ্ছি প্রচুর টিনের ঘর বাড়ি, গবাদি পশু এবং অনেক গাছপালা। প্রতিটি বাড়ির সাথেই রয়েছে বাঁশঝাড় এবং অন্যান্য গাছ। কেমন আছেন এখানে? বেশি ভালো না, আছি এখন খুব অভাব। ইন্ডিয়া কাছেই না? হ্যাঁ, ইন্ডিয়া কাছে। কোথায় এখান থেকে? এই বেশি দিন অল্প। ও আগে তো দেশ স্বাধীন ইয়াও আছে, মানুষ বেশি আসছে কিন্তু করতে হবে। আত্মীয় স্বজন আছে এই পাশে? এই আত্মীয় স্বজন তো ওই বংশই হচ্ছে। বংশ এখানে? হ্যাঁ, বংশ ওকে ধ্বংস করে দিয়ে আসছি। ও আচ্ছা, কোথায় এখানে কোথায় ছিল? এই গিদালদা। গীতলদহ হয়তো না? হ্যাঁ, হরিদ্বার। এখান থেকে তো গীতলদহ অনেক কাছে। হ্যাঁ, সামনাসামনি। ও এই চরের মানুষ কি করে সাধারণত? কৃষিকাজ করে, মাছ মারে। এই চরে যারা বাস করেন তাদেরকে যদি লালমনিরহাট শহরে যেতে হয় তাহলে এই ধরলা নদী পার হয়ে তারপরে যেতে হয়। চর ফলিমারির একমাত্র প্রাথমিক বিদ্যালয় এটি। মূল যে ধরনা, পুরনো ধরলা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, যেটা এখন একটা শীর্ণ ধারায় পরিণত হয়েছে। ওই যে দূরে লোহার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই ভারতে পড়েছে। আগের যে ধরলা নদী, এই ব্রিজের নিচ দিয়েই যতটুকু প্রবাহমান ছিল ঠিক ততটুকুই ছিল ধরলার প্রস্থ। এখন দেখুন চর পড়ে গেছে নদীর বেশিরভাগ জায়গায়। আরেকটা কথা বলে রাখি, ওই ব্রিজের 100 গজ এপাশ থেকে বাংলাদেশের সীমানা শুরু। চরের এটা মনে হচ্ছে বেশ সমৃদ্ধ একটা বাড়ি। বেশ কিছু গরু ছাগল রয়েছে, খড়ের গাদা। বাড়িটায় প্রবেশ করার লোভ সামলাতে পারলাম না, তাছাড়া পানির পিপাসাও লেগেছে। ভাবলাম এই বাড়িতে গিয়েই পানি পান করি। এই পানি কি খান? ভালো না? আচ্ছা, এটা আপনার বাড়ি? ও আচ্ছা, মানে চরে স্কুল বাজার সবকিছু এখানেই আছে? না, বাজার হচ্ছে নদী পার হয়ে যেতে হয় না? চারদিক দিয়েই তো দেখলাম নদী, তাহলে তো অনেক কষ্টই তো। এখানে শুধু একটা স্কুল আছে, আর কিছু নাই সুবিধার মধ্যে। আর জমি, ধানি জমি আছে? আসলে ভাঙিয়ে গেছে আদিয়ে বাচ্চারি। ও, আপাত দৃষ্টিতে খুব শান্তির জীবন মনে হলেও এই চরের মানুষদের অন্যতম কষ্টের কারণ হচ্ছে নদী ভাঙন। এই চরের মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, প্রায় অনেকেরই বাড়ি ছিল অন্য জায়গায়, নদী ভাঙনের কারণে আবার নতুন করে ঘরবাড়ি করতে হয়েছে। চরের যত ভেতরের দিকে যাচ্ছি, অল্প স্বল্প মানুষজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ঘন বসতি নেই, একটু দূরে দূরে টিনের বাড়ি ঘর। দুই পাশে দেখুন তামাক পাতা রোদে শুকনো হচ্ছে। চরে যে অল্প কিছু জমি দেখতে পেলাম, সেখানে শুধু তামাক চাষই হচ্ছে। এখন আমি চরে যে পাশটাতে এসেছি, এই রাস্তা দিয়ে সামনে গেলেই হচ্ছে ভারত। ভারতের সীমান্তের দিকে যতই যাচ্ছি, চরের বাড়িঘর হালকা হয়ে আসছে। এদিকটায় আর কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। এখানকার কৃষি জমিতেও হচ্ছে তামাক চাষ। পারভেজদের বাড়ি কি চরে? হ্যাঁ, চরেই আমাদের বাসা। এই পাশে এই চরের নাম কি? উসমান তাদের চর। সীমান্তের শেষ গ্রাম এটা? হ্যাঁ, এই শেষ গ্রাম। পানি যখন বাড়ে বর্ষায় তখন কি চর ডুবে যায়? হ্যাঁ, এই জায়গাটায় পুরোপুরি আমার এক গলা পানি হবে এখানে। হ্যাঁ, তখন কি মানুষ যায় কোথায়? মানুষের নৌকা আছে, নৌকায় থাকে, আশ্রয় কেন্দ্রে যায়। কতদিন থাকে পানি? পানি থাকে এই 2, 4, 10, 15 দিন থাকে। একদম
বন্যার সময় টোটাল না? হ্যাঁ প্রতি বছরই কি ডুবে যায় চর? প্রতি বছরই ডুবে যায়। অনেক দূরে আসলো চর, ওই দিকে ছিল কই আইছি। চর আরো ওদিকে ছিল না? এখন আছে 30 ঘর, আগে ছিল 350 ঘর, 350 বাড়ি আসলো পরিবার এইখানে ফুলিমারিতে। হ্যাঁ আর এখন 30 ঘর, 30 পরিবার। এই জায়গাটায় ওই দিকটা বাদে আমাদের না না পুরাটাই। ও পুরাটাই 30টা ঘর আছে মাত্র। হ্যাঁ বাকিরা চলে গেছে। মাঝখানটায় ওই দিকটা বাদে। হ্যাঁ সবাই চলে গেছে, কেউ ওই দিকে গেছে, কেউ ওই দিকে গেছে, অন্য অন্য জায়গায় চলে গেছে। চরের জমি টমি রেখে চরের জমি আর থাকবে কই, সব তো নদীতে গেছে। নদীতে চলে গেছে। আর 1-1.5 মাসের মধ্যে পানি আসা শুরু। পুরোটা ভরে যাবে না? হ্যাঁ পুরোটাই ভরে দেবে। তখন তো বাচ্চারা অনেক স্কুলেও যেতে পারে না। যাবে, খুবই কষ্ট হয়। তা তো বাচ্চারা মাঝে মাঝে বাড়িতে থাকেন, তবু স্কুলে যাবে। ভাই আমাদের এই শহরটার এলাকার যে বাচ্চা কাচ্চাগুলো আছে এদের সবারই একটু পড়ালেখার চাহিদা খুব বেশি, পড়ালেখা করতে চায়। হ্যাঁ তার মানে শুকনা থাকে বোধহয় 10 মাস, আর পানির নিচে থাকে এরকম 1-2 মাস। না, শুকনো থাকে 6 মাস। 6 মাস। হ্যাঁ, আর কিছুদিন গেলে পুরো পানি আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। তোমার নাম কি? মোহাম্মদ গোলাম গোলাম রাব্বানি। গোলাম রাব্বানি। স্কুলে পড়ো? জি। কোন ক্লাসে পড়ো? 3। 3-তে? কোন স্কুলে? ওই যে দূরে যে রেল সেতুটি দেখা যাচ্ছে, এই রেল সেতুটি একসময় ভারতকে বাংলাদেশের সাথে সংযোগ করেছিল, অর্থাৎ বাংলাদেশের মোগলহাট এবং ভারতের গীতলদহের মধ্যে সংযোগকারী রেল সেতু এটি, যেটি বাংলাদেশের অংশের রেল সেতুটি ভেঙে পড়েছে এবং সংযোগ সড়কটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু এই যে এটি হচ্ছে ভারত অংশের যে রেল সেতু, সেটি এখানে দেখা যাচ্ছে। চরের সরু মাটির রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চরের পাড় দেখেই বোঝা যাচ্ছে পানি একটু বাড়লেই শুরু হবে ভাঙন। কি স্কুলে পড়ো? পড়ো না? পড়ো ওই যে ওই স্কুলটাতে। এই চরে এই বাড়ি তোমাদের? কোনটা এই বাড়িটা? হ্যাঁ। এই নৌকা কি আপনি বানাচ্ছেন? বেটা বানাইছে। ও আপনার বেটা বানাচ্ছে? আগে তো এই নদী বোধহয় বড় ছিল অনেক। এটাই ছিল না, ওটা ছিল না। ও ওইটা ছিল না? ছিল না, ওই বন্যাতে এই লাইন ছিড়িয়া ওটা বাড়িয়েছিল। আর এইটা ছিল অনেক বড়। এটা অনেক বড় ছিল। ওই যে ব্রিজের তল দিকে গেল গেছে। আমরা ওই পারে ছিলাম, বিরাট একটা গ্রাম ছিল, 3টে গ্রাম ভাঙছে। আমার মাসিরা গ্রামটা ছিল খুব বড়। ওই পারে আছে 40-50 ঘর, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেগুলো ওপারে আছে, এখানে আছে কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে আসছেন কবে? এখানে আসলে 15-16 বছর হলো। এই চরে না? হ্যাঁ। আর জমা জমি নাই, এই মানুষের জমি বাড়ি করিয়া মাছ টাছ মারি খাইছে, টুকটাক আবাদ করে মাছ টাছ মারে। আর এই তো ইন্ডিয়া, ওই তো ব্রিটিশটা, হ্যাঁ। ব্রিটিশটা তো ভারতে। ওখান থেকে শুরু করে এখানে বাতি চড়ায়, বহু বাতি চড়ায়, বাতি আরও আসে ভাই। ওই ইউক্যালিপটাস গাছগুলা পর্যন্ত হচ্ছে বাংলাদেশ চরের। আচ্ছা, ফলিমারি চর অট্টুক পর্যন্ত, আর ইউক্যালিপটাস গাছের ওই পাশে ভারত। আচ্ছা, ওই দিকটায় যাওয়া যাবে? যাওয়া যায়, সমস্যা নাই তো। এদিকে তো বিএসএফ নাই বোধহয়। ওই ব্রিজে, ও আচ্ছা, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের ওই পাশে। এই ভাইয়ের বাড়ি কি এটা? আপনার কি বাংলাদেশের শেষ গ্রামের শেষ সীমানার শেষ বাড়ি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ আনোয়ার ভাই। আমি এখন যাচ্ছি এই চরের শেষ বাড়িটিতে, যার এক পাশে ভারত আরেক পাশে বাংলাদেশ। আনোয়ার ভাই কি করেন? কৃষিকাজ? ভাই কৃষি কাজও করি ভাই, মাছও ধরি। এটা কি তামাক রেডি করতেছেন? হ্যাঁ ভাই, এগুলো বর্গা নেওয়া তো। বর্গা নেওয়া? হ্যাঁ। আনোয়ার ভাই কতদিন ধরে থাকেন এখানে? এখানে আসবে আর মানে 16 বছর পর্যন্ত হল। এখানেই বাসা না? হ্যাঁ, না ওখানে ছিল, ওখানে থাকি, ওখানে যা 2 ভাঙা দিছি, এখানে আসি 3 ভাঙা। ও, ভাঙতে ভাঙতে এখানে আসছে। হ্যাঁ, ফার্স্ট দিন তো একটু সুবিধা, আর বাসার দিন আসে তো ভাই
নিজের যে পরিবার আছে পরিবার বাঁচা কোনো টেনশন। বর্ষায় নাকি ডুবে যায় চর? হ্যাঁ এই চর তো ডুবি যায় ভাই। তখন কি করেন? তখন মনে করো ওই যে যেটা ওই যে মসজিদ কিল্লা একটা দিছে ওটি গরু ছাগল নিয়ে যা থাকা হয়। পুরো চর ঘুরে এখন চরের শেষ প্রান্তে চলে এসেছি। নদীর এই পাশটাতেও কলা গাছ দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ, কিন্তু জাস্ট একটু সামনে গেলে ওই যে রেল সেতুটা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে হচ্ছে ভারত। তো আমরা এখন সেদিকে যাব। বিজেপি আসে কখন? বিজেপি আসবে আপনাদের এক পার্টি আসে এক পার্টি যায়, এরকম 12টার থেকে 6টা পর্যন্ত, 6টার থেকে আবার 12টা পর্যন্ত আসে না নাই তো আসেন, এখন তো দেখা নাই, এখন মনে হয় নাই। ওইদিকে সামনে গেছে, দিনের বেলা ওই কাছে সামনে যায়, আরো কাছে যায়। ফলিমারি চরের শেষ বাড়িটি পেরিয়ে এখন আমি যে জায়গাটিতে এসেছি, এখানে আখের ক্ষেত, তামাক ক্ষেত, কলার বাগান। ছোট্ট একটি চর এই ফলিমারি। উঁচু জায়গাগুলোতে হচ্ছে ঘরবাড়িগুলো, আর যে নিচু জায়গা নদী তীরবর্তী যে জায়গাগুলো সেখানে হচ্ছে ফসলের ক্ষেত। পুরো চরটি ঘুরে যেটা দেখলাম যে এর 3 দিকে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ভারত। এখন আমরা একদম ভারতের কাছাকাছি চলে এসেছি। চরে এই হচ্ছে বিজেপির চৌকি, যেখানে রাতে টহল থাকে। ফলিমারি চরের একদম নদীর পাড়ে এই যে আখের ক্ষেত, এই আখের ক্ষেত থেকেই আখের রস জাল দিয়ে একজন তৈরি করছেন আখের গুড়। এই আখ দিয়ে তো বানান? হ্যাঁ, এই আখ দিয়ে রস, এটাতে রস করেন, ওইটাতে রস করে এখানে জাল দিয়ে গুড় বানান। এটা কি হাফ কেজি করে না 1 কেজি করে? 1 কেজি দেন, 1 কেজি এটা দেন। কোনো ভেজাল টেজাল নাই তো? না না, একদম খাঁটি গুড়, এর মধ্যে আপনি কোনো ভেজাল পাবেন না। আর একটা বান যাবেন না, মোড়াই দিয়ে এমনিতে রেখে ভাইয়ের বাড়ি কি চরেই? চর ফলিমারি। চলে এসেছি ফলিমারি চরের ভারত বাংলাদেশ সীমান্ত রেখায়। এই যে আমার পেছনের অংশটাই, এখান থেকেই ভারতের শুরু, এরপরে আর আমি যেতে পারছি না। তো এখানেই বাংলাদেশের ফলিমারি চরের শেষ প্রান্ত এটা। নদীর বুকে জেগে ওঠে চর, জাগে নতুন স্বপ্ন। আবার নদী ভাঙনে ডুবে যায় চর, ভেঙে যায় মানুষের জীবনের স্বপ্ন। এবার ফেরার পালা। ফলিমারি চর শুধু একটি ভূখণ্ড নয়, এটি প্রকৃতির আঁচলে জড়িয়ে থাকা এক নীরব সৌন্দর্য, যেখানে নদীর স্রোত আর বাতাসের শব্দ মিলে তৈরি করেছে এক অনন্য সিম্ফনি। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই চর যেন 2 দেশের মিলনের এক সাক্ষী। নদীর বুকে ভেসে থাকা বালুচর, ফাঁকা ফাঁকা বাড়িঘর, তামাক ক্ষেত, আখ ক্ষেত আর সূর্যাস্তের রঙিন ছোঁয়া, সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ। সীমান্ত পেরিয়ে ভেসে আসা নদী মনে করিয়ে দেয় প্রকৃতির কোনো বিভাজন নেই, কোনো কাঁটাতার নেই, শুধু আছে গল্প, সংস্কৃতি আর অনুভূতির মিলন। চরের সহজ সরল মানুষদের জীবনযাপনও প্রকৃতির ছন্দের মতো। প্রকৃতি হাসলে এরা হাসে, ভালো থাকে। প্রকৃতি কাঁদলে ঝড় বৃষ্টি বন্যায় এদেরও কষ্টের সীমা থাকে না। নতুন অভিজ্ঞতা, অসম্ভব ভালো লাগা আর স্মৃতি নিয়ে চলে যাচ্ছি ফলিমারি চর থেকে। তবে যে শিক্ষাটা নিয়ে যাচ্ছি তা হলো নিঃশব্দতাও কথা বলে। শহরের কোলাহল থেকে দূরে এই নির্জন চরে প্রকৃতির নীরবতার মাঝেও এক গভীর ভাষা আছে, যা হৃদয়ে প্রশান্তি এনে দেয়।
সীমান্তবর্তী চর ফলিমারি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।